আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। যে কোনো সমস্যা অথবা প্রতিবাদ জানাতে গিয়ে রাস্তা অবরোধ, সরকারি বাস ভাঙচুর অথবা সরকারি সম্পত্তি নষ্ট করাটা রাজনৈতিক দল থেকে শুরু করে জনগণের অভ্যাসে পরিণত হয়েছে। তবে আর কথায় কথায় এসব করা যাবে না, এর জন্য 10 বার ভাবতে হবে। কেননা এ ব্যাপারে এবার কেন্দ্রীয় সরকারকে কড়া আইন আনার পরামর্শ দিয়েছে আইন কমিশন। আর এমনটা হলে সরকারি সম্পত্তি নষ্ট করলে যেমন অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে হবে, তেমনি এই অপরাধে গ্রেফতার হলে জামিন পাওয়া সহজ হবে না। সরকারি সম্পত্তি নষ্ট রোধে কেন্দ্রীয় সরকারকে বিশেষ পরামর্শ দিয়েছে বিচারপতি ঋতুরাজ অবস্তির নেতৃত্বে গঠিত আইন কমিশন। প্রিভেনশন অফ ড্যামেজ টু পাবলিক প্রপার্টি অ্যাক্টে সংশোধনীর আওতায় এ ব্যাপারে আইন মন্ত্রকের রিপোর্ট জমা দিয়েছে কমিশন। কমিশন বলেছে, যারা সরকারি সম্পত্তি নষ্ট করবে তাদের সেই ক্ষতির সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে, তবেই তাদের জামিন দেওয়া উচিত। এরকম কড়া আইন আনলেই সরকারি সম্পত্তির নষ্ট করার প্রবণতা কমবে। একদিকে পরীক্ষা কেন্দ্র, অন্যদিকে মেলা, এমনই এক প্রেক্ষাপট তৈরি হচ্ছে হাইলাকান্দিতে। হাইলাকান্দির রবীন্দ্র মেলা 12 ফেব্রুয়ারি পর্যন্ত চলার অনুমতি দিয়েছে প্রশাসন। এদিকে সমগ্র রাজ্যে এইচএস চূড়ান্ত বছরের পরীক্ষা শুরু হচ্ছে 12 ফেব্রুয়ারি থেকে। রবীন্দ্র মেলার মাঠের বিপরীতেই রয়েছে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার একটি কেন্দ্র। মেলার মাঠের উল্টো দিকে থাকা হাইলাকান্দির ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এবার 241 জন পরীক্ষায় বসবেন। প্রথম দিন দুপুর 1:30 থেকে ইংরেজি বিষয়ে পরীক্ষা রয়েছে। মেলা চলাকালীন এই 241 জন পরীক্ষার্থী কিভাবে ইংরেজি বিষয়ের পরীক্ষা দেবেন, এ নিয়ে এখন প্রশ্ন উত্থাপিত হচ্ছে। উল্লেখ্য, হাইলাকান্দির ঐতিহ্যবাহী রবীন্দ্র মেলা 5 জানুয়ারি শুরু হয়েছিল। আলফার নাশকতার হুমকির পরিপ্রেক্ষিতে এই মেলা 23 থেকে 26 জানুয়ারি বন্ধ থাকে। এই সময় মেলার ব্যবসায়ীরা লোকসানের সম্মুখীন হয়েছিলেন। এই যুক্তি সামনে রেখে মেলা পরিচালন সমিতি প্রশাসনের কাছে মেলার সময়সীমা 12 ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধির অনুরোধ জানিয়েছিল এবং এই অনুরোধের পরিপ্রেক্ষিতে মেলার সময়সীমা 12 ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়। উচ্ছেদকৃত জমি নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত হয়েছেন 12 জন পুরুষ মহিলা। ঘটনাটি ঘটেছে রবিবার বরখলার বুড়িবাইলে। জানা গিয়েছে, এদিন উচ্ছেদকৃত পরিবারের সদস্যরা বুড়িবাইলের মৃত দুই ব্যক্তির জমিতে তাঁবু লাগিয়ে দখল নেয় এক পক্ষ। এই খবর পেয়ে বিরোধী পক্ষের মানুষ লাঠিসোঁটা নিয়ে এলে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। জানা যায়, 2023 সালের 27 সেপ্টেম্বর কাছাড় জেলা প্রশাসন বুড়িবাইলে প্রায় 15টি পরিবারকে উচ্ছেদ করে জমির মালিক অর্থাৎ প্রয়াত আব্দুল জব্বার বরবুইয়া এবং প্রয়াত আব্দুল রেজ্জাক বরবুইয়ার পরিবারকে জমি ফিরিয়ে দেয়। এরপর ওই জমিতে প্রকৃত মালিকরা তাদের জমি চিহ্নিত করে বেড়া লাগিয়ে দেয়। কিন্তু রবিবার তাদের জমিতে ওই উচ্ছেদিত পরিবারের সদস্যরা দখল নেন। এতেই পরিস্থিতি উত্তপ্তর সৃষ্টি হয়। দুই পক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে 2 জনকে মেডিকেলে স্থানান্তর করা হয়। বর্তমানে 2 জন শিলচর মেডিকেল কলেজের আইসিইউতে রয়েছেন বলে জানা যায়। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে বিভিন্ন রেলওয়ে পদে নিযুক্তির জন্য বার্ষিক ক্যালেন্ডার 2024 প্রকাশের কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এর ফলে নিযুক্তি প্রক্রিয়ার গতি বৃদ্ধি হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে নির্ধারিত ক্যাটাগরির জন্য পরীক্ষা আয়োজিত করা যাবে বলে আশা করছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রীর মতে, রেলওয়ের সবগুলি ক্যাটাগরির সময়সীমা বার্ষিকভাবে স্থির করা হবে এবং প্রত্যেকটি ক্যাটাগরির জন্য পৃথকভাবে বছরে 4 বার বিজ্ঞপ্তি জারি করা হবে, যাতে প্রত্যেকেই সমান সুযোগ লাভ করতে পারেন।
প্রত্যেক বছর পরীক্ষা অনুষ্ঠিত করার ফলে বয়স বেশি হয়ে যাওয়ার সমস্যা সমাধানে সাহায্য করবে। সে অনুযায়ী এই বছর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য নিযুক্তি প্রক্রিয়া জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, এপ্রিল থেকে জুন পর্যন্ত টেকনিশিয়ান নিযুক্তি পরীক্ষা এবং এনটিপিসি জুনিয়র ইঞ্জিনিয়ার এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরির পদের জন্য নিযুক্তি প্রক্রিয়া জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ঘোষণার এক সপ্তাহের মধ্যেই কার্যকর। অভিন্ন দেওয়ানি বিধি বিল শীঘ্রই আসতে চলেছিল বলে ঘোষণা করেছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আর রবিবারই সেই বিল মন্ত্রিসভায় পাশ হলো। এবার এই বিলটি বিধানসভায় পেশ করার অপেক্ষায়। ধামি সরকারের তরফে জানানো হয়েছে উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ মেনে রবিবার অভিন্ন দেওয়ানি বিধি বিলটি ইতিমধ্যে মন্ত্রিসভায় পাশ হয়েছে। নাগরিক আইনে অভিন্নতা নীতি আনার লক্ষ্যেই এই বিল আনা হয়েছে। আগামীকাল অর্থাৎ 6 ফেব্রুয়ারি মঙ্গলবারই বিলটি বিধানসভায় পেশ করা হবে। দুর্নীতি অথবা অবৈধ কাজকর্মের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি নিয়ে চলছে সরকার। প্রায় প্রতিদিনই এর প্রতিফলন মিলছে। এবারে একসঙ্গে 3 গাড়ি ছিনতাইকারীকে জালে পুরল পুলিশ। ঘটনা নলবাড়ি জেলার। সূত্রের খবর অনুযায়ী 3 দুষ্কৃতী চালককে বন্দুক দেখিয়ে নলবাড়ি নাথকুচি থেকে একটি সুইফট ডিজায়ার গাড়ি ছিনতাই করে। ঘটনা জানুয়ারি মাসের শেষের দিকে। তারপরই থানায় হয় মামলা। গাড়ি চুরির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। জালে পড়ে 3 ছিনতাইকারী। পিস্তল সহ টিহু থেকে দুষ্কৃতীদের গ্রেফতার করে পুলিশ। তাদের বরপেটার উজ্জ্বলদীপ দাস, ইসলামপুরের আনোয়ার হোসেন এবং মাধবপুরের শাহানুর আলী বলে চিহ্নিত করা হয়েছে। আবার বিশৃঙ্খলা হাইলাকান্দির কংগ্রেস ভবনে। এবার প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার উপস্থিতিতেই রণক্ষেত্র হয়ে উঠল জেলা কংগ্রেস ভবন। প্রস্তাবিত কর্মসূচি সংক্ষিপ্ত করে রবিবার দুপুর 2টা নাগাদ ভূপেন বরা হাইলাকান্দি কংগ্রেস ভবনে এসে উপস্থিত হন। সেখানে দলীয় কর্মীরা তাকে প্রথমে উষ্ণ স্বাগত জানালেও মিনিট কয়েকের মধ্যেই পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। কংগ্রেসের এক পক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে অন্য পক্ষ। বরাক সফরের শেষ দিন হাইলাকান্দিতে তীব্র অস্বস্তির মুখে পড়তে হলো প্রদেশ কংগ্রেস সভাপতিকে। এদিন জেলা কংগ্রেস ভবনে উপস্থিত হয়ে সভাপতি বরা একে একে দলের বিভিন্ন শাখার প্রতিনিধিদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছিলেন। আগামী নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে জেলা সভাপতি শামসুদ্দিন বড়লস্করের কক্ষে প্রথমে মহিলা কংগ্রেসের সদস্যদের সঙ্গে আলোচনা শুরু করেছিলেন তিনি। কিন্তু তখনই কক্ষের বাইরে কংগ্রেসের 2 পক্ষের মধ্যে হঠাৎ কথা কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে পড়ায় ভবনের বাইরে নিয়োজিত সুরক্ষা কর্মীদেরও ছুটে আসতে হয়। ভূপেন বরাও দলীয় কর্মীদের শান্ত হতে অনুরোধ জানান। পেটিএম নিয়ে চলতি বিতর্কের মধ্যেই এবার ব্যবসায়ীদের সতর্ক করল সর্বভারতীয় ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। তারা রবিবার বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় ব্যবসায়ীদের পেটিএম বাদ দিয়ে অন্য কোনো পেমেন্ট অ্যাপ ব্যবহার করার পরামর্শ দিয়েছে। দিন কয়েক আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেটিএম ব্যাংক ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। আরবিআই জানিয়েছে 29 ফেব্রুয়ারির পর আর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না পেটিএম। কোনো গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট অথবা ফাস্ট্যাগে কোনো টাকা জমা নিতে অথবা ক্রেডিটে লেনদেনও করতে পারবে না তারা। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই গোটা দেশের পেটিএম ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগের বাতাবরণ তৈরি হয়েছে। অনেকে এখনও বুঝতেই পারছেন না তারা আর পেটিএম ব্যবহার করতে পারবেন কি না। এই আবহে ব্যবসায়ীদের সতর্ক করল সিএআইটি।